আসসালামু আলাইকুম। আমি মাজহারুল ইসলাম শাওন। স্টোরি টেলিং বাই শাওনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব, সেই ঘটনাটি আমাকে শুনিয়েছেন আমার একজন কলিগ, এবং এই ঘটনাটি ঘটে তার খুব কাছের একজন বন্ধুর সাথে। আমি আমার কলিগ বা কলিগের যে বন্ধু, তাদের কারো নামই উল্লেখ করতে পারছি না, এজন্য আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমরা এখানে ঘটনা বোঝার সুবিধার্থে আমার কলিগের যে ফ্রেন্ড, তার নাম ধরে নিব নিপু। আমরা সরাসরি নিপুর ঘটনায় চলে যাচ্ছি। নিপু ভাইয়ের এই ঘটনাটি ঘটে গত করোনাকালীন সময়ে। করোনার এই সময়টা মানবজাতির উপর দিয়ে কিভাবে গেছে, সেই দুর্বিষহ সময়গুলো আমরা সবাই মনে করতে পারি যারা এখনো বেঁচে আছি। সেই করোনার কোনো একটি সময়ে নিপু ভাইয়ের বাবা মারা যান, এবং তিনি করোনার কারণেই মারা গিয়েছিলেন। তিনি যখন একটা হাসপাতালে মারা যান, তখন তার বাবার মৃতদেহ হাসপাতাল থেকে বের করা একটু টাফ হয়ে গিয়েছিল, কারণ সে সময় একটা আইন এরকম ছিল যে করোনার রোগীকে আসলে কোথাও নিয়ে যাওয়া হবে না, বা কোনো একটা নির্দিষ্ট জায়গায় কবর দেওয়া হবে, এরকম একটা বিষয় চালু ছিল। অনেক কষ্টে নিপু ভাই তার বাবার মৃতদেহকে সেই হাসপাতাল থেকে বের করতে সক্ষম হন। তখন রাত 1টা-1.5টার মতো বাজে। তখন নিপু ভাই এবং নিপু ভাইয়ের ফ্যামিলি সিদ্ধান্ত নেন যে তাদের অর্থাৎ নিপু ভাইয়ের বাবার এই মৃতদেহকে নিয়ে যাওয়া হবে তাদের গ্রামের বাড়ি গাজীপুরে। তারা যখন রওনা দিবেন, ঠিক তার আগ মুহূর্তে তারা সিদ্ধান্ত নেন যে তারা নিপু ভাইয়ের বাবাকে এখান থেকেই গোসল করিয়ে নিয়ে যাবেন। ইতিমধ্যে গ্রামে খবর দেওয়া হয় কবর খুঁড়ে রাখার জন্য। তো সে সময় ঢাকা শহরে এমন অনেক কিছু জায়গা ছিল যেখানে করোনার মৃতদেহকে গোসল করানো হতো। তো সেখানের উদ্দেশ্যে, গাজীপুরের কোনো একটি প্রত্যন্ত গ্রামের উদ্দেশ্যে তারা যখন উত্তরার খুব কাছাকাছি, তখন হঠাৎ করেই তাদের মাইক্রো বন্ধ হয়ে যায়। হঠাৎ করেই চালু গাড়িটা রাস্তার মাঝখানে, সবকিছু অফ। ড্রাইভার বুঝতে পারছে না কি হলো। সে গাড়িতে তেলও ভরে নিয়েছে, তার গাড়িও ভালো কন্ডিশনে, কিন্তু এরকম হঠাৎ করেই গাড়ি অফ হয়ে যাওয়ার কোনো ঘটনা তার জীবনেও ঘটেনি। তার এত বছরের ড্রাইভিং জীবনে সে এরকমের সমস্যা কখনো পড়েনি। তখন সেই গাড়ির ড্রাইভার একটু ভয় পেয়ে যায়। এই ড্রাইভার জীবনে কখনোই লাশ টানেনি, অর্থাৎ লাশ এখান থেকে ওখানে নিয়ে যায়নি, কারণ এটা একটা নর্মাল মাইক্রো, এবং সে অনেক টাকার বিনিময়ে রাজি হয়েছে করোনার এই মৃতদেহ তার গাড়িতে ওঠাতে এবং তার গন্তব্যস্থলে পৌঁছে দিতে। যাই হোক, সেই ড্রাইভারও খুব ভয় পেয়ে যায় এই অবস্থা দেখে। তখন নিপু ভাইয়ের এক খালাতো ভাই ছিল তার সাথে, এবং আরেকজন মুরব্বী ছিল। তো তারা কোনোভাবে ড্রাইভারকে বোঝায় এবং দেখতে বলে যে কি সমস্যা। তো ড্রাইভার যখন গাড়ি থেকে বের হয়ে গাড়ির সমস্যা চেক করছিল, তখন সে কোনো কিছুই খুঁজে পায় না। তখন হঠাৎ করে আবার সে গাড়িতে বসে যখন গাড়ি স্টার্ট করে, সাথে সাথেই গাড়ি স্টার্ট হয়ে যায়। এভাবে তারা সেই মৃতদেহ নিয়ে, অর্থাৎ নিপু ভাইয়ের বাবার লাশ নিয়ে তাদের গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। এবং তারা যখন তাদের সেই গ্রামে পৌঁছান, তখন ভোর হবে হবে এরকম একটা সময়, বা ভোর হয়ে গিয়েছে। তখন তারা খুবই সন্তর্পণে তারা তাদের নিপু ভাই তার বাবার মৃতদেহ নিয়ে তাদের গ্রামের বাড়ির পেছনেই কবর দেন, এবং আশেপাশের লোকজন যাতে না জানে সেই ব্যবস্থাও করেন। যাই হোক, বাবার মৃতদেহ বা বাবার লাশকে তার বাড়ির কাছে কবর দিতে পেরেছে, এই ব্যাপারটা নিপু ভাইয়ের কাছে অনেক বড় ছিল। তিনি খুবই আত্মিক শান্তি লাভ করেছিলেন যে তার বাবাকে তিনি কাছে রাখতে পেরেছিলেন। এরপর থেকেই নিপু ভাইয়ের ফ্যামিলি সবাই গ্রামেই থাকা শুরু করে সেই করোনার সময়টাতে। নিপু ভাইরা সাধারণত শহরে থাকাই লোক, তারা গ্রামে খুবই কম গিয়েছে। তার বাবা মারা যাওয়ার এবং দাফন করবার একদিন পরের ঘটনা, নিপু ভাই স্থানীয় বাজারে গিয়েছিলেন। সেখান থেকে তিনি যখন ফিরে এসে তার মনে হয় তিনি গোসল করবেন। তো তার বাড়ির সামনে যে পুকুরটাতে, সে পুকুরে তিনি গোসল করছিলেন। তিনি সাঁতার জানেন না, তিনি জাস্ট পুকুর ঘাটে বসেই গোসল করছিলেন, এবং তিনি গোসল করার এক মুহূর্তে শুনতে পান
তার বাবার কণ্ঠে কেউ একজন তাকে ডাকছে, তার নাম ধরে ডাকছে। প্রথমে তিনি চিন্তা করেন এটা হয়তো তার মনের ভাবনা, কিন্তু শব্দটা তিনি 3বার শুনেন, অর্থাৎ 3বার কেউ একজন তার বাবার গলায় তাকে তার নাম ধরে ডাকছে। এই বিষয়টাতে তিনি একটু ভয় পেয়ে যান। তিনি দ্রুত সেখান থেকে উঠে বাড়িতে চলে আসেন এবং তিনি তার মাকে এই কথা বলেন। তখন নিপু ভাইয়ের মা নিপু ভাইকে বোঝায় যে আসলে এরকম কিছুই না, এটা হয়তো তার মনের কল্পনা, কারণ তারা সবাই সে সময় খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। এরপর থেকে নিপু ভাই প্রায় রাতের বেলায়, তিনি যখন হয়তো অন্য মনস্ক হয়ে আছেন বা অন্য কিছু চিন্তা করছেন বা ঘুমাতে যাচ্ছেন বা ঘুমাবেন ঠিক তার আগ মুহূর্তে, এরকম সময়গুলোতে তিনি তার বাবার কণ্ঠ শুনতে পেতেন, তার নাম ধরে ডাকছে এবং কিছু একটা বলছে যেটা তিনি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন না, মনে হচ্ছে অনেক দূর থেকে ভেসে আসছে। এই ব্যাপারটা নিপু ভাইয়ের সাথে বেশ কিছুদিন চলে। এরপর এই ঘটনাটি ঘটা শুরু করে নিপু ভাইয়ের মায়ের সাথে। নিপু ভাইয়ের মায়ের সাথে আরেকটি ঘটনা ঘটে, সেটা হচ্ছে নিপু ভাইদের যে রান্নাঘরটা সেটা হচ্ছে তাদের বাড়ি থেকে একটু বাইরে। তো নিপু ভাইয়ের মা একদিন তার রান্নাঘর থেকে যখন তিনি তার বাড়ির দিকে আসবেন, তাদের ঘরটা ছিল টিনের, বাড়ির দিকে আসবেন ঠিক তখন তিনি দেখেন টিনের উপর কেউ একজন বসা তার দিকে পিঠ দিয়ে। তো এই সময়ে কে উপরে বসে থাকবে তিনি ঠিক বুঝতে পারছিলেন না, এবং সে সময়টা রাতের সময় ছিল। তো তিনি যখন ডাক দেন যে কে উপরে কে, তখন সেখানে যে বসেছিল সে পেছনে ঘুরে তাকায় এবং ওইটুকু আলোতে তিনি যতটুকু বুঝতে পারেন যে উপরে বসে আছে নিপু ভাইয়ের বাবা। এটা দেখে তিনি সেখানেই চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। বাসার সবাই যখন তাকে কোনোভাবে সুস্থ করে তখন এবং তার যখন জ্ঞান ফেরে তখন তিনি সবাইকে এই ঘটনা বলেন। তো সবাই ধরেই নেন যে নিপু ভাইয়ের বাবার মৃত্যুটা তার ছেলে, তার স্ত্রী, তার পরিবারের সবাইকে হয়তো খুব ভালোভাবে নাড়িয়ে দিয়েছে, এই জন্য এই ধরনের ঘটনা তারা দেখছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এর কিছুদিন পর থেকে আশেপাশের গ্রামবাসীও নিপু ভাইয়ের বাবাকে দেখতে পাওয়া শুরু করলো, যেটা দেখে তারা মানে এতই অবাক হয় এবং এতটাই ভয় পেয়ে যায় যে তারা বুঝতে পারে যে নিপু ভাইয়ের বাবাকে এখানেই কবর দেওয়া হয়েছে এবং তার যে আত্মা, গ্রামের ভাষায়, তাদের ভাষায় আর কি, সেটা এখানে ঘুরে বেড়াচ্ছে। তো গ্রামবাসী এসে দেখতে পায় যে আসলে নিপু ভাইয়ের বাবাকে নিপু ভাইরা তাদের বাড়ির পেছনেই কবর দিয়েছেন। তো এটা দেখার পর গ্রামবাসী তো আসলে নিপু ভাইদের উপর খুব রাগ করে। এরপরও এলাকার লোকজন তাদের বোঝায় বা সবাইকে সব পরিস্থিতি ঠান্ডা করে যে আসলে সবারই এখানে আবেগ কাজ করেছে, আর কিছুই না। কিন্তু এখন যে সমস্যাটা ঘটছে সেটা তো সমাধান করা উচিত। তখন গ্রামবাসী সবাই মিলে স্থানীয় যে ইমাম হুজুর তার কাছে এই বিষয়টা সম্পর্কে জানতে চায়। তিনি আসলে এই ধরনের ঘটনা কখনোই শুনেননি, তাই তিনি এই সম্পর্কে কিছুই বলতে পারলেন না। তবে তিনি একজনের খোঁজ দিয়েছিলেন যিনি হয়তো এটার ভালো ব্যাখ্যা দিতে পারবে বা এই সমস্যার সমাধান করতে পারবে। সেই ভদ্রলোককে আনা হয় ভোলা থেকে। ভোলার কোনো একজন বড় আলেম ছিলেন তিনি। তিনি এই জিন রিলেটেড বা এই ধরনের সমস্যা নিয়ে কাজ করতেন। তো তাকে যখন বাসায় আনা হয়, বাসায় তিনি যখন আসেন, অর্থাৎ নিপু ভাইদের বাসায় সেই আলেম যখন আসেন তখন সন্ধ্যা হয়ে গেছে এবং সে আলেম নিপু ভাইদের বাসায় ঢোকার পরই নিপু ভাইদের বাসার চালে ঢিল পড়া শুরু করে। বাড়ির বাইরেও লোকজন দাঁড়িয়ে আছে, বাড়ির ভেতরেও লোকজন দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ দেখতে পাচ্ছে না ঢিল, কিন্তু আওয়াজ শোনা যাচ্ছে টিনের চালে। ব্যাপারটাতে এলাকাবাসী খুবই ভয় পেয়ে যায়। তখন সে হুজুর বলেন যে আমি বুঝতে পেরেছি কি হয়েছে, আমাকে আপনারা কিছুক্ষণ সময় দিন। তখন সে হুজুর তাদের কাছ থেকে কিছুটা সময় চেয়ে নেন। তিনি নিজের মতো করে আমল করেন, ধ্যানে বসেন। এরপর তিনি তার আমল শেষ করার পর নিপু ভাইদের বলেন যেটা, সেটা হচ্ছে নিপু ভাইয়ের বাবাকে যেখান থেকে গোসল করিয়ে আনা হয়েছিল সেখানে ঠিক মতো গোসল করানো হয়নি, যে কারণে এই সমস্যাটা হচ্ছে। যেটাকে দেখা যাচ্ছে সেটা হচ্ছে নিপু ভাইয়ের বাবার কার ইঞ্জিন। নিপু ভাইয়ের বাবার কবরটা খুঁড়ে দেখতে হবে নিপু ভাইয়ের বাবার মৃতদেহ ঠিক মতো আছে কিনা, এবং সেই মৃতদেহকে উঠিয়ে আবার জানাজা দিয়ে আবার কবরস্থ করতে হবে। এটা হল এই ঘটনাটা না ঘটাতে পারলে আসলে এই সমস্যার কোনো সমাধান হবে না।
হুজুরের এই কথা শুনে গ্রামবাসী এবং নিপু ভাই সবাই আসলে খুবই দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়। এক হচ্ছে মৃতদেহ হচ্ছে করোনার মৃতদেহ কে উঠাবে, কে কি করবে, সেটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে এই বিষয়ে পুলিশ তাদের কোনো সমস্যা করতে পারে কিনা। তো সবকিছু নিয়েই গ্রামবাসী কথাবার্তা বলছিল, চিন্তা ভাবনা করছিল, কিন্তু এই সমস্যাটারও তারা একটা সমাধান চাচ্ছিল। তারা সিদ্ধান্ত নেয় যে তারা কিছুজন লোক মিলে এই কাজটা করবে। যেই কথা সেই কাজ। তারা কোন এক রাতে সেই কবর খোঁড়া শুরু করে এবং কবর খোঁড়ার পর যে দৃশ্যটা সবাই দেখে, সেটা দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। সেটা হচ্ছে তারা সবাই দেখতে পায় নিপু ভাইয়ের বাবার সে মৃতদেহ কবরের একপাশে হেলান দিয়ে বসে আছে এবং তার গায়ে যে কাফনের কাপড় থাকার কথা সেটা সেখানে নেই, এবং সেই কাফনের কাপড়ের কিছু অংশ তার মুখের ভেতর দিয়ে বের হয়ে আছে। তখন সেই হুজুর, যিনি সে সময়ও ছিলেন, তিনি বলেন যে এই কাফনের কাপড়টাকে তার মুখ থেকে বের করতে হবে, বের করে সেই মৃতদেহ উপরে উঠিয়ে ভালোভাবে গোসল দিয়ে জানাজা দিয়ে এরপরে তাকে কবর দিতে হবে। তখন সবাই যারা সেখানে উপস্থিত ছিল সেখান থেকে সবাই মোটামুটি তাদের জীবনের রিস্ক নিয়ে এই কাজটা করে, এবং একজন সাহসী লোক যিনি সেই মৃতদেহর মুখ থেকে সেই কাপড়টা ধরে টানছিলেন এবং হুজুর উপর থেকে সূরা পড়ছিলেন, তিনি আসলে এই ব্যাপারটা করার পর আর দাঁড়িয়ে থাকতে পারেননি, তিনি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। তো পুরো ব্যাপারটা পুনরায় ঠিকভাবে করার পর, অর্থাৎ নিপু ভাইয়ের বাবাকে আবার ঠিকমতো গোসল করিয়ে জানাজা দিয়ে আবার যখন কবরস্থ তারা করে, এরপর থেকে আসলে আর কোনো সমস্যা সেই গ্রামবাসীর সাথে হয়নি বা নিপু ভাইয়ের ফ্যামিলিও ফেস করেনি। এইটি ছিল নিপু ভাইয়ের এই ঘটনা। নিপু ভাইয়ের এই ঘটনাটি তার একান্তই ব্যক্তিগত ঘটনা। যে ঘটনার ভেতর দিয়ে বা যে সময়ের ভেতর দিয়ে তারা গেছেন, একে তো তার নিজের বাবার মৃত্যু, আবার বাবার সেই কালীন জিনকে তারা দেখতে পাচ্ছিলেন তাদের আশেপাশে, যেটা তাদের জন্য ছিল আরো পীড়াদায়ক। আল্লাহ আমাদের সবাইকে এই ধরনের বিপদ থেকে রক্ষা করুন। এই ধরনের ঘটনা যাতে আমাদের কারোর সাথেই না ঘটে, আমরা সবাই সেজন্য দোয়া করব, এবং নিপু ভাইয়ের ফ্যামিলির জন্য আসলে আমরা দোয়া করি যাতে আল্লাহ পাক তাদেরকে সহি সালামতে রাখেন। তো এটাই ছিল নিপু ভাইয়ের ঘটনা। এখন আমরা সরাসরি চলে যাব শামীম মিয়া ভাইয়ের ঘটনায়, যে ঘটনার জন্য আপনারা সবাই অপেক্ষা করে আছেন। চমৎকার একটা ঘটনা শামীম মিয়া ভাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছেন। যারা আমাদের ঘটনা এখন শুনছেন তাদেরকে রিকোয়েস্ট করব তারা এখন একেবারে স্থির হয়ে যান, ঘটনায় মনোযোগ দিন। ইনশাল্লাহ খুব ভালো একটি ঘটনা আপনারা শুনতে যাচ্ছেন। চলুন শুনে আছি শামীম মিয়া ভাইয়ের ঘটনা। আসসালামু আলাইকুম, আমি শামীম মিয়া। সবাইকে STS স্টোরি টেলিং বাই শাওন এই চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে স্বাগতম। আমি আজ যার ঘটনা শেয়ার করবেন তিনি হচ্ছেন সৈকত ভাই। সৈকত ভাই ঢাকার একটি স্বনামধন্য মেডিকেলের ডক্টর হিসেবে আছেন। ঘটনাটি তার কাছেই পাওয়া। এত ব্যস্ততম সময়ের মাঝেও সৈকত ভাই আমাদের ঘটনাটি পাঠিয়েছেন, এর জন্য সৈকত ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য এবং আমাদের চ্যানেলে ঘটনা দেওয়ার জন্য। সৈকত ভাই যে ঘটনাটি শেয়ার করেন, তিনি একদিন ডিউটি শেষ করে বাসায় আসছিলেন। তার মন ভীষণ খারাপ, কারণ আজ একটা অটোপসি ছিল। সেই অটোপসিতে বেশ কিছু ঘটনা সম্মুখীন তারা হন। এই ঘটনার প্রেক্ষিতে তার মন খারাপ। তো মন খারাপ জিজ্ঞেস করলাম যে ভাই কী হয়েছে, আপনার মন খারাপ কেন? তো সৈকত ভাই বললো, আসলে আজকে হসপিটালে এমন এক ঘটনা ঘটছে যে আমাদের মন খারাপ হয়ে যায়, মন খারাপ হয়ে গেছে, ডাক্তার হলেও মন খারাপ হয়ে গেছে। তো জিজ্ঞেস করলাম যে ভাই কী হয়েছে আপনার সাথে? উনি তেমন কিছু বললো না, উনি যাচ্ছিল চলে। তারপর আমিও গেলাম, যাওয়ার পর ঘটনা বললাম যে ভাই এরকম কি কোনো ঘটনা ঘটে যার জন্য আপনাদের মন খারাপ হয় বা কখনো ভয় পেয়েছেন? তো উনি প্রথমে কিছুক্ষণ চুপ থেকে বলল যে না, এমন কোনো ঘটনা আমাদের ঘটে না, ডাক্তাররা ভয় একটু কমই পায়।
আমি বলি যে ভাই আপনারা তো অপারেশনের সময় অনেক সাবধানতা থাকেন, বা এমন অনেক পেশেন্ট আসে যারা অপারেশনে মারা যায় বা কোনো দুর্ঘটনা ঘটে, বা আপনি তো প্রথমে যখন হসপিটালে আসেন এমনও অনেক গেছে যে আপনি নিজেও অনেকগুলি অটোপসি করেছেন, বা পরবর্তীতে কি এরকম কোনো সমস্যা হয় বা কিছু দেখেছেন কি? উনি প্রথমে কথাগুলি হেসে উড়িয়ে দেয়, আরে না এইগুলো কি দেখার, মানে কি দেখবো না দেখবো, আসলে ডাক্তার হিসেবে তো অনেক কিছুই করতে হয়, এগুলো এখন অভ্যাস হয়ে গেছে। তারপর বললাম যে ভাই এমন কিছু শেয়ার করতেন, শুনলে ভালো লাগতো, আমাদের অনেক শ্রোতারা আছে। তারপরে বললো আচ্ছা বলবো নি, একদিন বলবো নি। তো আরও কয়েকদিন পর তার সঙ্গে দেখা হইলো। দেখা হওয়ার পরে উনি আজকেও উনি কাজ শেষ করে বাসে যাচ্ছিল, তো একই জায়গায় দেখা। আমি আর সৈকত ভাই হেঁটে যাচ্ছিলাম। যেতে যেতে আবারও জিজ্ঞেস করলাম যে সৈকত ভাই আজকে কিছু বলবেন কি না। তারপর বললো যে উনি আবারও আজকে চুপচাপ থাকেন, হাসে। তো একটা পর্যায়ে গিয়ে আমি ওনার সঙ্গে হাঁটা শুরু করলাম। কিছু দূর গিয়ে উনি তো ধূমপান করে, তো উনি ধূমপান শুরু করলো। তারপর আমরা হেঁটে যাচ্ছি, যাবার পর একটা মোড় আসে, রাস্তার মোড় আসে, এক ডান পাশে মসজিদ থেকে একটু সামনে হচ্ছে একটা মোড়, এবং সেই মোড় থেকে সোজা যেতে হয়। সোজা গেলে কলেজ আছে, কলেজের কাছাকাছি হচ্ছে তার বাসা। তো আমরা রাস্তা পার হলাম। রাস্তা পার হয়ে আমরা যখন হাঁটা শুরু করলাম তখনই ঝুম বৃষ্টি শুরু হলো, প্রচণ্ড বৃষ্টি। তো প্রচণ্ড বৃষ্টির সময় আমরা পাশে হচ্ছে একটা হোটেল ছিল, মিতালি হোটেল। তো ওখানে গিয়ে আমরা বসে কিছুক্ষণ কথাবার্তা বলি, বৃষ্টি থামছিল না। তারপর দুজন মিলে একসঙ্গে আমরা ডিনার করলাম। ডিনার করার পর উনি বসে আছে, আজকেও মন খারাপ। তো জিজ্ঞেস করলাম ভাই কী হয়েছে? বললো সেদিনকার যে তোকে একটা কথা বলছিলাম না, একটা অটোপসি বা একটা কাজ করতে গিয়ে এমন একটা ঘটনার সম্মুখীন হয়েছি যার জন্য মন খারাপ। তো আমি বললাম যে ভাই কী হয়েছে বলেন না। তো তিনি সেদিন বলে না। বললাম যে আচ্ছা ভাই ঠিক আছে, ওই ঘটনা বলে অন্য কোনো ঘটনা থাকলে বলেন। তখন সৈকত ভাই কিছুক্ষণ চুপ করে থেকে বলল যে আমরা ডক্টর হয়ে এগুলো কথা বললে তোরা তো পাগল ভাববি। তা আমরা বললাম যে ভাই বলেন শুনি, সমস্যা নাই। তখন বলল যে আমি মাঝে মাঝে একটা কাটা হাত দেখতে পাই। তো কাটা হাত দেখতে পাই মানে? এই যে তুই কোয়েশ্চেন করতেছিস। আমি বললাম যে ভাই ঠিক আছে কোয়েশ্চেন করবো না, আপনি বলেন। তো এমন সময় দেখায়, মানে উনি হঠাৎ করে বাইরে তাকায়, বৃষ্টি হচ্ছে তখনও, বাইরে তাকায় বেশ এক দৃষ্টিতে তাকায় থাকে। আমি কয়েকবার ডাকলাম ভাই, সৈকত ভাই। তারপর উনি কেমন যেন একটু সম্বিত ফিরে পায়, আমারে বলে যে কিছু দেখছিস? বললাম না ভাই আমি তো কিছু দেখি নাই। ওই যে দেখ রিক্সাটা দাঁড়ায় আছে না, রিক্সাটা হচ্ছে হোসেনি দালানের দিকে যাওয়ার দিকে যে রাস্তাটা, ওই রাস্তাটা থেকে নতুন একটা বিল্ডিং হয়েছে 8-10 তলার মতো, ও একটা গেট থাকে, ওই গেটের এক পাশে হচ্ছে রিক্সাটা দাঁড়ায় আছে। তো আমরা ওইখানে বলতেছে যে ওই যে রিক্সাটা দাঁড়ায় আছে না, ওর পিছে দেখ একটা লোকের হাত কাটা। তো আমি তাকায় দেখলাম যে ওইখানে কোনো লোক নাই। আমি বললাম ভাই ওইখানে তো কোনো লোক দেখতে পারতেছি না। তুই দেখবি না রে, এটাই তো ঝামেলা। আমি বললাম ভাই ঘটনাটা কি আমারে বলেন। পরে সেদিন বৃষ্টিতে তো আমি আর আসতে পারি নাই। তো আমরা মিতালি হোটেল থেকে একটু সামনেই হচ্ছে একটা মোড়, এই মোড়ের সঙ্গে হচ্ছে নান্না বিরিয়ানি, আর হচ্ছে সামনে হচ্ছে শেখ বুরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ। আমি ওইখান দিয়ে আমরা ওই বৃষ্টির মধ্যে ভিজেই যাচ্ছিলাম। তো রিক্সা নিয়ে বৃষ্টি ভিজে যাচ্ছি। তুই যে আমার সঙ্গে আসতেছিস না, যতগুলি কদম ফেলছিস আমার সঙ্গে প্রত্যেক দিন এই রাস্তায় এরকম কিছু কিছু ঘটনা এখনও ঘটতেছে, চল তুই বাসে চল তোরে বলি। হেঁটে যাওয়ার পর আমরা ওখান থেকে একটা মোড় আছে, আমি আর কি বাসার ঠিকানাটা বলবো না। তো আমাকে সেই বাসায় নিয়ে যাওয়ার সময় ওইখানে একটা ফ্যাক্টরি আছে, পলিথিনের ফ্যাক্টরি। তো সেই ফ্যাক্টরিটা পার হয়ে হচ্ছে ভাইয়ের একটা রুম নেওয়া আছে ভাইয়ের জন্য, আমরা সেখানে যাই। তো ভাই তালা খুলে আমরা ভিতরে ঢুকলাম, ফ্রেশ হওয়ার পর আমরা শুতে যাওয়ার পরে উনি বলল তুই বস, আমি একটু উনি কোনো একটা কিছু পড়ালেখা করলো আর কি। পড়ালেখা করে আমাকে বলল যে শোন তোরা একটা কথা বলি।
কথা না ঠিক, তোর একটা ঘটনা বলি। আমি বললাম জি ভাই বলেন। বলে যে আমি অনেক দিন আগে একটা অটোপসি করছিলাম। এটা অবশ্য অন্য লোকেরাই করে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমাদের নিজেদেরই করতে হয়। অনেক সময় হাত কেটে ফেলতে হয়, পা কেটে ফেলতে হয়, আবার অনেক সময় আমাদের ডেড বডিও কাটতে হয়। তো ডেড বডি কাটার তো আমাদের প্রায়ই লাগে, বিশেষ বিশেষ কারণে কাটতে হয়। তো অটোপসিতে যেটা হয়, আমরা একবার একটা হাত কাটছিলাম মানে কেটে ফেলি না, চামড়াগুলি খুলে ভেতরে হাড়গুলো এবং কিছু পরীক্ষা করতেছিলাম। তো তখন এগুলো তো আমরা আগেও করছি, তেমন খারাপ লাগে না। কিন্তু সেদিনকা ছিলাম আমরা দুইজন, একজন হচ্ছে সিনিয়র ডক্টর আর আমি। তো আমি প্রথমে সব কিছু করি, হাতের সব কিছুই করার পর আমি যখন হাতটা কাটি, চামড়াগুলো কাটি, একটা লেয়ারগুলি কাটছিল, সাদা রক্ত পড়ছিল। তো এটা দেখে আমার সেদিন কেমন জানি লাগে। আর ওই হাতটা ছিল একটা লোকের, একজন। হাতটা কাটার পর, চামড়াগুলি খোলার পর আমরা যখন একটা আঙুলের হাড়ে যাই, দেখতে পারলাম যে মানে ওইটা আমি বুঝতে পারলাম না, কেমন যেন। আমি যখন কাটছিলাম তখন রোগীটা ছিল সেন্সলেস হইলে সেই আমাদের সঙ্গে যে সিনিয়র ডক্টর ছিলেন, উনি কোনো একটা কারণে আমার থেকে 2 থেকে 3 হাত দূরে যাওয়ার পর আমার পেছনে কেউ এসে দাঁড়ায়। আমি ভাবলাম হয়তো আমাদের সিনিয়র ডক্টর ঘুরে পেছনে দাঁড়াচ্ছে বা কোনো কিছু কাজ করতেছে। পেছন থেকে আমার কানে কানে বলল যে হাতটা একটু ভালো করে মানে কাজ করেন, আমার হাতটা যেন কাটা না লাগে। আমি আবার বললাম যে কী বললো? সে আবার বলল যে আমার হাতটা যেন কাটা না লাগে। ওই কথাটা শুনে সৈকত ভাই যে এটা কে, ডক্টর কি কথা বলতেছে? উনি ঘাড় ঘুরায় তাকানোর পর উনি দেখে যে ওই অপারেশন থিয়েটারের খাটে যে পেশেন্টটা শোয়ানো, ওই পেশেন্টটাই তার পেছনে দাঁড়িয়ে আছে, হাসতেছে, বলে আমার হাতটা কাইটা ফেলায়েন না। তখনই অপর পাশ থেকে তার সিনিয়র ডক্টর ডাক দেয়, সৈকত কই তাকায় আসছিস? সৈকত ভাই এইবার সম্পূর্ণ হতভম্ব হয়ে যায়, কারণ সেই একই রোগী অপারেশন থিয়েটারে সেন্সলেস অবস্থায় পড়েছিল। ততক্ষণে অন্যান্য ডক্টররা একে একে ঢুকে এবং আরও 3-4 জন ডক্টর ঢুকে যায় সে অপারেশন থিয়েটারে। জিনিসটা সৈকত ভাই স্বাভাবিকভাবে নিতে পারে না। আসলে এমন ঘটনা তার সঙ্গে আগে তেমন একটা ঘটে নাই। তো এটা দেখার পর উনি যতটুকু কাজ করছে উনি আর কাজ করে নাই। উনি তার ডক্টরকে বলে, স্যার আমার একটু খারাপ লাগতেছে, আমি একটু পাশে থাকি। তো বললো ঠিক আছে থাক। তখন অন্য একজন ডক্টর সিনিয়র ডক্টরকে হেল্প করতেছিল। তো এটা দেখে অপারেশন হয়ে যায়, সব কিছুই ভালো সাকসেসফুল হয়ে যায়। কিন্তু শেষের দিকে গিয়ে যে কেমন হলো, যে অপারেশন হয়ে গেছে 2-3 দিন, কয়েকদিন যাওয়ার পর যখন শেষের দিকে গিয়ে কেমন যেন তার হাতে একটা জায়গায় ফুলে যাচ্ছে, বারবার ফুলে যাচ্ছে, অনেকটা ফুলে গেছে। ফুলে যাওয়ার পরে তারা দেখে যে ওই হাতে রক্ত জমাট বেঁধে গেছে। তারা এক্সরে এবং অনেক কিছুই করে, কিন্তু রক্ত জমাট হওয়ার কোনো কারণ খুঁজে পায় না। অপারেশন হওয়ার বেশ কিছুদিন পর ঠিক ছিল। আসলে তার প্রবলেমটাই ছিল ওইখানে একটা মানে প্রবলেম ছিল যে আগে থেকেই রক্ত জমাট হয়ে যেত। এটা মানে কেন, এটা আমি সম্পূর্ণটা বলতে পারবো না। তারপর যখন শুভ্র ভাইদের মানে সৈকত ভাইদের কাছে এই ঘটনাটা আসে বা কেসটা আসে, তারা অপারেশন করার পরে 2-3 দিন ভালো ছিল, কিন্তু হঠাৎ করে দেখে সেই একই জায়গায় আবার ফুলে গেছে। তারা এক্সরে করে দেখে যে ওইখানে রক্ত জমাট। তো তারা সিদ্ধান্ত নেয় যে আবার অপারেশন করবে। তারা অপারেশন থিয়েটারে যাওয়ার পরে দেখে যে 2 দিন আগেও যেটা ভালো ছিল, এত দ্রুত হাতের অবস্থা খারাপ হওয়া মানে কথা না, মেডিকেল মানে। তারপর তারা আবার অপারেশনে যায়, অপারেশন করার পর এবার খুব সাবধানে করে এবং এবারও সাকসেসফুল হওয়ার পর
তারা এবার 1 দিন 2 দিন 3 দিন 4 দিন যায়, তারা একদম খুব মনোযোগ দিয়ে ট্রিটমেন্ট করে। তো এবার আর প্রবলেমটা হয় না। এভাবে বেশ কিছুদিন থাকার পর রোগীটা আস্তে আস্তে ভালো হইতে থাকে। ভালো হয়ে যাওয়ার পর একটা সময় হাড়টা সম্পূর্ণ ভালো হয়ে যায়, কিন্তু অপারেশনের জায়গাটা ভালো মানে বেশ একটা ক্ষত রয়ে যায়। তো এটা যাবার পর আরেকবার ঠিক এরকমই একটা কেস তার কাছে আসে। যে কেসটা আসে কি, একজন রিক্সা চালক ছিলেন, সনাতন ধর্মীয় একজন রিক্সা চালক। তো হঠাৎ সেদিন আবার সৈকত ভাইয়ের ডিউটি ছিল, হসপিটালে ছিলেন, এমার্জেন্সি। উনি বের হয়ে যাবে, ঠিক তখন এমার্জেন্সিভাবে এই পেশেন্টটা আসে যে একটা অ্যাক্সিডেন্টে তার হাতের উপর দিয়ে, মানে যিনি রিক্সা চালক ছিলেন ওনার হাতের উপর দিয়ে একটা মাইক্রোবাস চলে যায়। হাতটা থেতলে যায় কনুইয়ের নিচ থেকে একদম সম্পূর্ণটা। অনেক দূরে ঘটনাটা ঘটে। সেই তাকে হসপিটালে নিয়ে আসতে আসতে বেশ কিছু সময় চলে যায়। প্রচুর রক্তপাত হয়। রক্তপাত হলে তখন তাকে মেডিকেলে আনা হয়, খুব ব্যস্ততম শহরে একটা ব্যস্ততম জায়গায় মেডিকেল। তো শুভ্রভাই বের হয়ে যাচ্ছিল, তখন শুভ্রভাই বলল যে আমরা বের হব। তখনই আমাদের একটা কল আসে, আমাদের সিনিয়র কল দেয় যে একটা সিরিয়াস পেশেন্ট আসছে, আমাদের যাইতে হবে, অপারেশনে থাকতে হবে। তারপর ওখান থেকে আমরা আবার ব্যাক করে অপারেশন থিয়েটারে যাই, পোশাক পরি এবং পরিষ্কার হাত পা ডেভেলপ হচ্ছে না। আরও বেশ কিছু সময় যায় যে এটা ডেভেলপ হচ্ছে না, এখন এটা কেটে ফেলতে হবে। তো শেষ পর্যন্ত তারা এই হাতটাকে কাটার সিদ্ধান্ত ফাইনাল করে এবং সেখানে শুভ্রভাই ছিল। শুভ্রভাইয়ের সামনে হাতটা কাটা হয়, কবজির একটু ওপর থেকে এবং কনুইয়ের একটু নিচে হাতটা কেটে ফেলা হয়। সেই হাতটা কেটে একটা বক্সে রাখা হয়, একটা জারে রাখা হয়। ততক্ষণ পেশেন্ট সেন্সলেস অবস্থায় ছিল, অনেক রক্তপাত হয়, পেশেন্টকে রক্ত দিতে হয়। এই ঘটনার পর শুভ্রভাইয়ের মনটা বেশ খারাপ হয়। আরও বেশি খারাপ হয় যখন শুভ্রভাই মানে তারা সিদ্ধান্ত উপনীত হয় যে হাতটা কেটে ফেলবে। ঠিক গতবারের মতো এবারও শুভ্রভাইয়ের কানের পেছনে কেউ বলে, ডাক্তার সাহেব আমার হাতটা কাটতেন না। এটা শুনে শুভ্রভাইয়ের গায়ের লোম দাঁড়িয়ে যায়, তার গুজবাম হয়। কারণ এই কণ্ঠটা, এই আকুতিটা উনি গতবারও শুনেছে। শুনলেও গতবার তাদের চেষ্টা এবং আল্লাহর রহমতে সেই হাতটা কাটতে হয়নি, কিন্তু এবার তো হাত কেটে ফেলা হবে, আর মিনিট কয়েকের মধ্যে হাতটা কাটা হবে। আবার একটা শব্দ পায়, নিঃশ্বাসের শব্দ। এটা সৈকত ভাইয়ের ঘাড়ে পড়ে, মনে হয় খুব ঠান্ডা বরফ ছোঁয়া একটা নিঃশ্বাস তার ঘাড়ে উপরে পড়ে। শুভ্রভাই চায় না এবার সে পিছে তাকাক। তারপর তার কানে শব্দ আসে, ডাক্তার সাহেব আমার হাতটা কাটতেন না। এর কিছুক্ষণ পরেই শুভ্রভাই এবং ডক্টর সবাই রোগীটার জীবন বাঁচানোর জন্য এই হাতটাকে কেটে ফেলতে বাধ্য হয়। একদিক দিয়ে হাত কাটতেছে এবং ভেতরে যে হাড়গুলি আছে হাড় কাটার শব্দ হচ্ছে। অপর পাশে সেই পেশেন্ট দাঁড়িয়ে আছে। শুভ্রভাই দেখতেছে পেশেন্ট দাঁড়িয়ে আছে, আস্তে আস্তে করে তার হাতটা একা একাই কেটে যাচ্ছে। আর এদিকে অপারেশন থিয়েটারে সেই লোক অজ্ঞান অবস্থায় শুয়ে আছে। শুভ্রভাইয়ের কেমন যেন মাথা ঘুরে যাচ্ছে, তিনি মনে হচ্ছিল হ্যালোসিনেশন দেখতেছে, কি করবে বুঝতে পারে না। অপারেশন থিয়েটারের টেবিলে থাকা পেশেন্টের যখন সম্পূর্ণ হাত কেটে ফেলা হয়, তখনও শুভ্রভাই দেখে সে অপারেশন থিয়েটার থেকে 5-6 হাত দূরে সেই লোক দাঁড়িয়ে আছে। ঠাস করে কবজির একটু উপর থেকে তার হাতটা কেটে মাটিতে পড়ে গেল। সে একটা বিকট চিৎকার দিয়ে বলে, আমি কইছিলাম আমার হাতটা যেন না কাটে, আমি কইছিলাম।
শুভ্র ভাই কেমন যেন হয়ে যায়। একটু পর নিজে চেষ্টা করে ধাতস্থ হওয়ার জন্য, যে হয়তো আমি হ্যালুসিনেশন করতেছি বা কয়েকদিন রাত জেগে পড়ালেখা করছি, এর জন্য হয়তো দুশ্চিন্তা এগুলো দেখতেছি। তিনি দুষ্টুমি করে তার সিনিয়রকে বলে যে স্যার, আজকে তো এটা দেখলাম, এমন দেখলাম এই তো কিছুক্ষণ আগে। তখন তার স্যার বলে, আরে বেটা, তোর পেশেন্ট তো শুয়ে আছে, তুই এখানে দেখবি কেমনে? তখনও সেই পেশেন্টের সেন্স ফিরে নাই এখনও। পেশেন্টকে তার মানে আইসিইউতে মানে কিছুক্ষণ রাখা হয় অবজারভেশনে রাখার প্রায় পরের দিন সকালে অবজারভেশন রুম থেকে তাকে একটা বিশেষ স্থানে নেওয়া হয়। ওইখানেও অবজারভেশন চলতে থাকে, তাকে ইঞ্জেকশন দেওয়া হয় এবং বিভিন্ন রকম ট্রিটমেন্ট চলতে থাকে তার। কিন্তু সেই সেন্সটা ফিরে, ওই পেশেন্টের সেন্স ফিরে, তারা নিয়মিত সেই পেশেন্টকে দেখতে যায়। কেন যেন সে লোকটা সৈকত ভাইয়ের চোখে তাকিয়ে থাকে, কিছু একটা বলতে যায় কিন্তু বলতে পারে না। সৈকত ভাই ভাবে যে কিছু বলবে, সৈকত ভাই ভাবে এই লোককে আমাকে আবার হাতের কথা জিজ্ঞেস করবে কিনা। তার মনে একটা আতঙ্কেও মনে হয়ে যায়, এই লোক যদি জিজ্ঞেস করে যে ডাক্তার সাহেব, আপনারা তো আমি হাত কাটতে মানা করছিলাম। এরকম চিন্তা করতে করতে তো উনি আস্তে আস্তে একটু অন্যমনস্ক হয়ে যায়। তো ব্যাপারগুলি তার সিনিয়র যে ডক্টর থাকেন তার চোখে ধরা পড়ে। তো সিনিয়র ডক্টর বলে যে তোর কি কোনো সমস্যা, যদি সমস্যা হয় তুই কয়েকদিন ছুটি কাটা। তো শুভ্র বলল যে না, ঠিক আছে, সমস্যা নেই। তো সেদিন পরের দিন মানে সারাদিন ডিউটি যখন শেষ, রাতে প্রায় 1টার মতো বাজে, সেদিন উনি হেঁটে যাচ্ছিল। তখন 1টার দিকেই হবে। তখন তো ব্যস্ততম একটা শহর, বৃষ্টি হচ্ছিল এবং ঝুম বৃষ্টি। সেদিন শুভ্র ভাই মানে সৈকত ভাই ছাতা নিয়ে আসে নাই। তো উনি ভাবলো যে ঠিক আছে, অনেকদিন বৃষ্টিতে ভিজে না, আজকে বৃষ্টিতে ভিজে যাই। তো উনি মেডিকেল থেকে বের হয়ে, মানে এমার্জেন্সি রুম যে ওইখান থেকে সোজা বের হয়ে উনি ডানে হাঁটা শুরু করে। ওই ডানে হাঁটা শুরু করলে প্রায় 15 থেকে 20 মিনিট হেঁটে যাওয়ার পর দেখে ভালো বৃষ্টি ঝরতেছে এবং বেশ জোরে বৃষ্টি হচ্ছে, থান্ডারিং হচ্ছে। এই বৃষ্টির মধ্যে উনি দেখতে পায় একজন মহিলা, বয়স 21-22 হবে, একজন দাঁড়িয়ে এসে জিজ্ঞেস করে যে আপু, আপনাকে খুব চেনা চেনা লাগতেছে, আপনার এমন করলো কেন? উনি এটা চিন্তা করতে করতে সেই 4 রাস্তার মোড়ে যায়। 4 রাস্তার মোড়ে রাস্তাটা পার হইলে সঙ্গে সঙ্গেই পার হয় আর কারেন্টটা চলে যায়। কারেন্ট চলে গেলে উনি দেখে হাতের ডান পাশে একটা লোক দাঁড়িয়ে আছে এবং সে শুভ্র ভাই যখন পাশ দিকে যাচ্ছিল তখন বলতেছে, স্যার খুব ব্যথা, আমার হাতে খুব ব্যথা। সৈকত ভাই বলে যে কিসের ব্যথা? কয় স্যার এই যে দেখেন আমার হাতে এইখানে ব্যথা। সৈকত ভাই দেখে এই লোকের হাত কবজির একটু উপর থেকে কাটা এবং সেখান থেকে ঝরঝর করে রক্ত পড়তেছে। এটা দেখে সৈকত ভাই বলে যে আপনি কাটা হাত নিয়ে এখানে দাঁড়ায় আছেন কেন? আপনার হাত কাটছে কিভাবে? ওই যে সামনে হসপিটাল আছে, তাড়াতাড়ি হসপিটালে যান। লোকটা বলে, হসপিটালেই তো আসছিলাম, আপনারাই তো আমার হাতটা কাটছেন। কতবার যে না করছি আমার হাতটা কাটতেন না, কাটতে লাইছেন, আমার হাতটা ফেরত দেন। এটা শুনে শুভ্র ভাই একটু চমকে যায়। উনি রাস্তার এক পাশ থেকে অন্য পাশে গিয়ে দাঁড়ায়। অপর পাশ থেকে সেই লোকটা তার কাটা হাত তোলার পর ওইখান থেকে রক্ত পড়তে থাকে। শুভ্র ভাই কি করে বুঝতে পারে না। এরই মাঝে বিদ্যুৎ চমকায়। শুভ্র ভাই দেখতে পারে যে 2 দিন আগে যে লোকের হাত কাটা হয়েছে সেই লোকটা এখানে দাঁড়িয়ে আছে এবং কাটা হাত রক্ত ঝরছে।
এটা দেখে শুভ্র ভাই একটু দৌড় দেওয়ার পরে সামনে একটা হোটেল থেকে সব কিছুই প্রায় বন্ধ হয়ে হোটেলটাও বন্ধ হয়ে যাবে, উনি হোটেলে দাঁড়ায়, পকেট থেকে ফোনটা বের করে তার এক কলিগকে ফোন দেয় যে ভাই এই লোকটা কি হসপিটালে আছে? বলে যে হ্যাঁ হসপিটালে আছে। উনি এই লোকের নাম ভুলে গিয়েছিল। তার কলিগকে জিজ্ঞেস করে যে এই পেশেন্টের নামটা যেন কি? বলে পেশেন্টের নাম বইজু। নামটা একবারই সৈকত ভাইয়ের মাথায় ঢুকে যায়। উনি মনে মনে কয়েকবার বলে বইজু 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 বইজু। তার একটা আতঙ্কের নাম হয়ে যায়। উনি বারবার হেঁটে যাচ্ছিল আর বারবার পেছন ফিরে তাকাচ্ছিল আছে কিনা, হেঁটে যাচ্ছিল বারবার পেছন ফিরে তাকাচ্ছিল আছে কিনা। উনি সেই কলেজের সামনে যায়, যাবার পর তার বাসার দিকে হাঁটা শুরু করে। একটা পলিথিন ফ্যাক্টরির পরে 2টা বিল্ডিং পরে হচ্ছে তার বাসায় 3 তলায়। শুভ্র ভাই 3 তলায় যায়, যাবার পর ওঠার পর উনি দরজা খুলে ভেতর থেকে দরজা তালা দিয়ে উনি বাথরুমে যায়। ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর বের হয়ে উনি দেখে বইজু তার ঘরের মধ্যিখানে দাঁড়ায় আছে। এখন লাইটের আলোতে সে স্পষ্ট দেখতে পারে তার হাত কেটে অঝরে রক্ত পড়তেছে। এবং বইজু সৈকত ভাইকে বলে, স্যার অনেক ব্যথা, আমার হাতটা ফেরত দেন, আমার হাতটা জোড়া লাগাই দেন। এটা বলে বিকট একটা চিৎকার করে বইজু। সেই চিৎকার শুনে কি হয় এরপরে আর সৈকত ভাইয়ের কিছু মনে নাই। তার সেন্স ফিরে অনেকক্ষণ পরদিন সকালে উনি দেখে উনি পড়ে আছে বাথরুমের সামনে। যখন ভালো করে খেয়াল করে উনি দেখে যে আসলে বাথরুমের সামনে না, উনি একটা বিছানার উপর শুয়ে আছে এবং তার বিছানার পাশে তার বন্ধু বসে আছে। তখন তার বন্ধু বলে, কিরে তুই এরকম চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলি কেন? সৈকত ভাই বলে, আমি তোর বাসায় কখন আসছি? উনি বলে, আমার বাসায় তো তুই কালকে রাত্রে 2টা-2:30টার দিকে আসছিলি। আমি তোর বাসায় আসবো কেন? আমি তো আমার বাসায় গেছি। না, তার বন্ধু বলে, না তুই তো আমার বাসায় আসছিস। হঠাৎ করে তুই আমার বাসায় শব্দ করতেছিস, আমি গেট খুলে দেখি তুই আমাকে কিছু না বলে নিজেই দরজা লাগায় তুই বাথরুমে ঢুকলি। বাথরুমে ঢুকে দুঃখিত, বাথরুম থেকে বের হয়ে তুই কেমন যেন ঘরের মাঝে তাকায় আছিস। হঠাৎ চিৎকার দিয়ে তুই পড়ে গেলি, এরপরে যে এখন তোর সেন্স ফিরল। তখন সৈকত ভাই বলল, না রে, আমি তো আমার রুমে গেছিলাম। রুমে যাওয়ার এতটুকু বলে চুপ হয়ে যায়, বাকি ঘটনাটুকু বলে না, কারণ হয়তো ওরা অন্য কিছু মনে করবে। শুভ্র ভাই চুপ হয়ে যায়। উনি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে সেদিন আর বাসায় যায় না। ওখান থেকে উনি আবার মেডিকেলে চলে আসে। মেডিকেলে চলে এসে উনি প্রথমেই রাউন্ড শুরু হওয়ার আগেই উনি হসপিটালে যায়। যাওয়ার পর প্রথমে বইজুর কাছে যায়। গিয়ে দেখে বইজু ঘুমিয়ে আছে এবং সব কাগজপাতি দেখে। বইজু ছিল একজন পেশায় রিক্সা চালক এবং ওনার আরেকটা পেশা ছিল যে পেশায় এখন উনি নাই। তো বইজুকে দেখে বেশ সিমসিমে গরম এবং শ্যামলা বেশ শ্যামলা, এবং তখন সেই বইজুর কাগজপাতি দেখে ট্রিটমেন্ট করতে থাকে। বইজুর চেহারাটা মায়া, কিন্তু রাতে যখন বা একা যখন বইজুকে দেখে তখন বেশ চেহারাটা একটা ভয়ঙ্কর অবস্থায় থাকে। তো এরকম 2 দিন যাইতে থাকে, ট্রিটমেন্ট চলতে থাকে। তো এখন 2 দিন হলো উনি আর স্বপ্নটা দেখে না। এইবার
তিনি অন্যান্য কাজ করে রাউন্ডে যায়। তো ওইখান থেকে একটু ভেতরে মানে একটু ভেতরে হচ্ছে ডান পাশে বাথরুম, তার পাশে হচ্ছে মর্গ, ওইখানে আর কি ডেড বডি রাখা হয়। তো সেদিন শুভ্র ভাইয়ের আর কি এই ইউনিটে তার ডিউটি পড়ে, উনি ডিউটি করে, ডিউটি শেষ করে উনি মনে মনে চিন্তা করতেছে যে কি হইতেছে, এগুলো কেন দেখতেছে। উনি বেশ শক্ত মনের একজন মানুষ। তো চিন্তা করতে করতে উনি একটু হেঁটে মর্গের সামনে যায়। মর্গের সামনে যাওয়ার পরে দেখে যে ওইখানে একটা ডেড বডি রাখা। ডেড বডিটার যে পোশাকটা থাকে, পোশাকটা পরিচিত, কিন্তু পোশাকটা কার এইটা শুভ্রভাই বোঝে না। ডেড বডির মাথাটা বাম দিকে ঘোরানো, আর হাতটা হচ্ছে ডান দিকে, একটা হাত ঝুলে আছে। কিছু একটা খুব মিল, কিন্তু শুভ্রভাই ধরতে পারতেছে না। তিনি চিন্তা করতে করতে মেঝেতে তাকায়, উনি দেখে মেঝেতে রক্ত, টপ টপ করে রক্ত পড়তেছে। তো রক্ত পড়তেছে মানে লাশ থেকে তো রক্ত পড়ার কথা না। উনি ভালো করে তাকিয়ে দেখে ঠিক এই লাশেরও হাতটা কোণের একটু নিচে, কবজি থেকে একটু উপরে, ওখান থেকে কাটা, আর ওখান থেকে টপ 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 করে রক্ত পড়তে পড়তে মেঝেটা অনেকটা ভেজে যায় রক্ত দিয়ে। কেমন যেন এইবার সৈকত ভাই একটু অন্যমনস্ক হয়ে যায়, একটু ভয় পেয়ে যায় যে কি হচ্ছে তার সাথে। উনি দ্রুত হেঁটে সামনে চলে আসে। সৈকত ভাই ভাবে ভয় পাওয়া যাবে না, আমাকে বিষয়টা দেখতে হবে। উনি আবার হেঁটে পেছনে যায়। পেছনে গিয়ে দেখে যে স্ট্রেচার আছে, কিন্তু উপরে কোনো লাশ নাই। যেখানটায় রক্ত ছিল, প্রচুর রক্ত ছিল, ওইখানে রক্ত নাই। উনি ভালো করে খেয়াল করে দেখে ওইখানে কয়েক ফোঁটা রক্ত আছে, কিন্তু লাশ নাই। দূর থেকে একটা ডাক আসে, সৈকত। সৈকত ভাই বামে ফিরে তাকায়। উনি দেখে তার সিনিয়র ডক্টর। জিজ্ঞেস করে, কিরে তুই এখানে কি করিস? রাউন্ড শুরু হয়ে গেছে কখন, তোরে তো পাইতেছি না। সৈকত ভাই হেঁটে হেঁটে ডক্টরের কাছে আসে। এখন তার একটু আপসেট থাকে। তো ওই সারাদিন কাজ করে, কাজটা শেষ করতে করতে ওনার রাত হয়ে যায়। আজকে প্রায় 2টা-2:30 বাজে। উনি বের হয়, বের হয়ে আবার হেঁটে যাচ্ছে। আকাশ মেঘলা, মনে হচ্ছিল বৃষ্টি হবে। উনি বের হয়ে ঠিক ওই জায়গাটায় যেখানে প্রায় 21-22 বছরের যে মেয়েটিকে দেখতে পেয়েছিল, ওই জায়গাটায় আজকে দেখে ওই মেয়েটা আজকেও দাঁড়িয়ে। তো শুভ্র ভাই প্রথমে কাজ করতে পারে না, তার মনটাও খারাপ থাকে। তো ওই মেয়েটা সোজাসুজি যাওয়ার পরেই আবারও বৃষ্টি শুরু হয়, ঝুম বৃষ্টি। তো শুভ্র ভাই ভাবে যে আজকে আমি ভিজে যাব, বাসায় ভিজে যাব। তো আজকে সেই আপুটা, মানে সেই মেয়েটা হেঁটে হেঁটে সে মসজিদ পর্যন্ত যায়। মসজিদটা পার হয় না বা মসজিদের বাউন্ডারির ভেতরে ঢুকে না। আজকেও লাইটের আলোতে দেখে খুব পরিচিত। আজকে মেয়েটা কথা বলে, আজকে কি আমার পরিচিত লাগতেছে না? শুভ্রভাবে বলে, পরিচিত লাগতেছে। কইতে আজকে আগে কথা কইলেন না কেন, জিজ্ঞেস করলেন না কেন? আমি জানি জিজ্ঞেস করলে তো তুমি উত্তর দিবা না, এই জন্য জিজ্ঞেস করি নাই। আমার তো উত্তর, মেয়েটা বলে, আমার তো উত্তর দেওয়া লাগবে না, উত্তর তো আপনি নিজেই পাবেন। কয় তাহলে কও কেমনে পামো? শুভ্রভাবে বলে, উত্তর দাও, বলো কিভাবে উত্তর পাবো। সবুর ধরেন, সবুর করেন, সবুর সবুর করলে তো বুঝতে পারবেন। পরের দিন মানে সেদিন ভিজে ভিজে আবার যায়। যাওয়ার পর সেই রাস্তা, চৌরাস্তাটা পার হয় এবং সেম জায়গাতে যাওয়ার পরে লোডশেডিং হয়, কারেন্ট চলে যায়। আজকেও দেখে ওইখানে ঠিক আগে জায়গায় বৈজু দাঁড়িয়ে আছে। আজকে কিছু বলে না, শুধু 2 হাত উপর দিকে, মানে 2 হাত মানে বুকের এখানে ধরে 2 হাতের কোন মানে কবজিন্ড ক্ষুধা, সারাদিন ঠিক মতো খেতে পারে নাই। তো উনি চিন্তা করলো যে কিছু খেয়ে যাবে। তো হাতের ডান পাশে একটা হোটেল ছিল, সারা রাত খোলা থাকে। ওখান থেকে তিনি 1 প্যাকেট খিচুড়ি কিনে নেন। খিচুড়ি কিনে নিয়ে আবারও তার বাসার দিকে যাচ্ছে। তার বাসায় যায়, 3 তলায় ওঠে। সে চাবি দিয়ে দরজা খোলে, দরজা খুলে ভেতরে যায়। ভেতরে গিয়ে উনি ফ্রেশ হয়ে এসে
প্লেটের মধ্যে খিচুড়িটা ঢেলে উনি কী কারণে ওয়াশরুমে যায়, ওখান থেকে ফিরে এসে বসে যে ভাত খাবে, উনি দেখে তার প্লেটে খিচুড়ির উপর একটা কাটা হাত। এটা সেই বইজুর কাটা হাত যেটা থেতলে গিয়েছিল। কি করবে বুঝতে পারে না। উনি ভেবে নেয় যে এটা উনি চোখে ভুল দেখতেছে, ভ্রম দেখতেছে, তার হ্যালোসিনেশন হচ্ছে, তার ট্রিটমেন্টের ফলে এটা এমন হচ্ছে। তার জানালায় টোকা পড়ে, টকটক করে, এখনই বলবো। তখন শৌকত ভাই বলে যে ঠিক আছে বলেন, আমারে ওই দিনে এখানে পুরাইব। এইগুলো কি বলতেছেন আপনি? আবল তাবল ওইখানে পুরাইবেন? কয় হ্যাঁ, আমি না মরে গেছি। এই উল্টাপাল্টা কথা বলেন কেন? মরে গেছি আপনি? তাহলে যদি মারাই যান আপনি আমার সঙ্গে কীভাবে কথা বলতেছেন? আমি কেমনে কম কথা বলতেছি? আপনি তো আমার প্রথম সেদিন কথা কইছেন যে আমারে নাকি খুব চেনা চেনা লাগে। আমারে তো কেউ জিজ্ঞাসা করে নাই, কেউ দেখতেও পারে নাই, আপনিই তো দেখছেন। আমি দেখছি মানে? আপনারে কইয়া মরে গেছি তো আমারে কেউ দেখে না, আপনিই দেখছেন, এর লেগেই তো আপনার কাছে আইছি। শৌকত ভাইয়ের সব কিছু কেমন যেন একটু ওলট পালট লাগে, যে উনি একজন ডাক্তার মানুষ, তার সঙ্গে এগুলা ঘটতেছে। এগুলা মানে অন্য কেউ শুনলে তো আরও বলবে যে তার মানসিক প্রবলেম হচ্ছে। শৌকত ভাই বলে আপনি যান, পরে কথা হবে। এটা বলে শৌকত ভাই শুয়ে যায়। শুয়ে যাওয়ার পরে শৌকত ভাই আবার জানালার দিকে তাকায়। জানালার দিকে তাকায় দেখে যে এখন জানালায় কেউ নাই, চলে গেছে। তো শৌকত ভাই তখন কাঁথা মুড়ি দিয়ে, ফ্যান ছেড়ে, মানে সম্পূর্ণ শরীরে কাঁথা দিয়ে মুড়িয়ে ঘুমিয়ে যায়। উনি সকালে ভোরে ওঠার পরে দেখে যে সব ঠিক আছে, কোনো প্রবলেম হয় নাই। এখন ওনার অবাক হয়ে যায়। উনি বিস্ময়ের ব্যাপার হচ্ছে তার জানালা মাটি থেকে প্রায় 3 তলার উপরে, এবং তার জানালার আশেপাশে দাঁড়ানোর কোনো জায়গা নাই। 3 তলার উপরে সে কিভাবে আসবে সেই মহিলাটা? এটা দেখে অবাক হয়ে যায়, একটু মানে অন্যরকম হয়ে যায়, আসলে এটা কিভাবে সম্ভব। তো সেদিন সকালে উঠে ফ্রেশ হয়ে উনি আবারও হসপিটালে যায়। হসপিটালে যাওয়ার পর দেখে যে একটা মানে প্রত্যন্ত গ্রাম না, ঢাকার বাইরের একটা শহর থেকে, জায়গা থেকে বেশ কিছু লোক আসে। লোক আসার পর মানে বেশ কিছু কি অনেকগুলো লোক, মানে ঢাকা মেডিকেলে যে মর্গ থাকে, সেই মর্গ থেকে যেখানে ডেড বডি মানে লাশ কাটা হয়, ওইখানে অটোপসির জন্য লাশ কাটা হয়, ওইখানে নিয়ে যাওয়া হয়। ওইখানে আজকে হচ্ছে অটোপসি করবে তাদের অটোপসির ওইখানে থাকবে তাদের সিনিয়র ডক্টর, এবং কেসটা একটু ডিফারেন্ট দেখে সেই সৈকত ভাইকেও থাকতে বলে। সৈকত ভাই যায়, তাদের টিমটা যায়। অটোপসি হবে, শুরু হয়নি এখনও, হবে। তারা সবাই রুমে যায়, সেই অটোপসি রুমে যায়। যাবার পর সেই কাফনে মোড়ানো থাকে তো লাশটা, তারা সে লাশের মাথাটার অংশ কাপড় সরায়। কাপড় সরালে সৈকত ভাই একটা ফেস দেখে, যে ফেসটা দেখে উনি 2-3 সেকেন্ডে মাথাটা ঘোরায় নেয়, দেখে অর্ডিনারি, যে হয়তো কোনো প্রবলেম হয়েছে। কিন্তু তৎক্ষণাৎ উনি বিদ্যুতের চমকের মতো তার ঘাড়টা আবার সেই লাশের মুখের দিকে তাকায়। উনি দেখে এটা হচ্ছে সেই 21-22 বছর বয়সী সেই মেয়েটার লাশ। এটা দেখে মানে সৈকত ভাই মনে হয় আকাশ থেকে পড়লো এমন। রাতে যখন দেখে মেয়েটার চেহারা, সেই বিদ্যুতের আলো বা লাইটের আলোতে যতটুকু দেখে, খুব মায়া করা একটা চেহারা। আর এখন যে মেয়েটা মৃত, মরে গেছে, ডেড বডিটা পড়ে আছে তার সামনে, চেহারাটা যেন খুব মলিন, খুব মায়া করা।
হঠাৎ মনে হলো যে মেয়েটার চোখ দিয়ে কি পানি পড়তেছে। তার নিজে মনে মনে কোশ্চেন করে যে আমি এগুলো কি ভাবতেছি উল্টাপাল্টা। সেম যখন লাশটা কাটা হবে তার আগে দিয়ে শুভ্র ভাই, সৈকত ভাইয়ের পেছনে বরফ শীতল একটা নিঃশ্বাস, একটা কণ্ঠে বলে, মেয়েলি কণ্ঠে, স্যার আমার শরীর ডারে কাটতেন না, ও স্যার আমার শরীর ডারে কাটতেন না, পুইরাই তো লাইব। শুভ্র ভাই কিছু বলতে পারে না। এর আগে অনেকগুলি এমার্জেন্সি কেসে অটোপসি রুমে আসছে, লাশ কাটা দেখছে, অনেক সময় বিভিন্ন কারণে নিজেদেরও কাটতে হয়েছে, কখনো সমস্যা হয় নাই, কিন্তু রিসেন্টলি তার সঙ্গে সমস্যা হচ্ছে। এইগুলো শোনার পর সৈকত ভাই বেশিক্ষণ সেই রুমে থাকতে পারে না, উনি দ্রুত রুম থেকে হেঁটে বের হয়ে যায়। বের হয়ে গিয়ে উনি সোজা হেঁটে হাঁটা শুরু করে। ডান পাশে হচ্ছে ছোট্ট একটা ড্রেনের পাশে হচ্ছে একটা রুম যেখানে লাশ ধোয়ানো হয়। ওই রাস্তাটা দিয়ে উনি সোজা হাঁটা শুরু করে। কি মনে করে সৈকত ভাই সেই অটোপসি রুমের দিকে তাকায়, মানে যেখানে লাশ কাটে ওই রুমের দিকে তাকায়, সিঁড়ির দিকে তাকায়। উনি দেখে এই মেয়েটা সৈকত ভাইয়ের দিকে তাকিয়ে আছে, অঝরে কান্না করতেছে। তার সবকিছু কেমন যেন ওলটপালট হয়ে যেতে থাকে সৈকত ভাইয়ের। উনি দ্রুত হেঁটে তার চেম্বারে চলে যায়, অনেকক্ষণ বসে, হাত মুখ ধোয়, খাবার খায়, স্বাভাবিক হয়। সেদিন উনি তেমন আর রোগী দেখতে যায় না। উনি অন্যান্য তার কলিগদের পাঠায়, বলে যে শরীর খারাপ লাগতেছে, তোমরা হেল্প করো। উনি বাসায় চলে যায়, কিছুক্ষণ ঘুমায়, ঘুমিয়ে বিকেল দিকে আবার হসপিটালে আসে। উনি তার কাজকর্ম শেষ করে আবার যখন যাবার পর সেই একই জায়গায় সেই 21-22 বছর বয়সী মেয়েটি দাঁড়িয়ে আছে। আজকে আকাশে কোনো বৃষ্টি ছিল না, বিকেল থেকে বেশ রোদ। উনি হেঁটে যাবার পর আজকে সেই মেয়েটিকে দেখে শুভ্র ভাই দাঁড়িয়ে যায়। তার অবশ্য ভয় লাগার কথা এবং দুপুর দিকে ভয় পেয়েছিল, কিন্তু এখন কেন জানি ভয় হচ্ছে না, কারণ মেয়েটিকে এখন অনেক বেশি সুন্দর লাগতেছে, হাস্যোজ্জ্বল লাগতেছে। হেঁটে হেঁটে মসজিদের লাইটের আলো যতটুকু আসে ততটুকু যায়, মসজিদটা পার হয় না বা মসজিদের আঙিনায় যায় না। মেয়েটি হেসে উত্তর দিচ্ছে, এখন কি আমারে চিনছেন? সৈকত ভাই বলে, আমার সাথে কেন এমন করতেছো কেন? মেয়েটি বলে, আমারে তো শুধু আপনিই দেখেন, আর তো কেউ দেখে না। কয়, তুমি তো মারা গেছো। আমারও তো গেছি, আমি কি তো মেরে লাইছে আমারে। মেরে লাইছে মানে কে মারছে তোমারে? ওইটা তো মনে নাই। শুভ্র ভাই অনেকক্ষণ মেয়েটির দিকে তাকিয়ে থাকে, হেঁটে হেঁটে যাচ্ছে সেই চৌরাস্তায়। আজকে চৌরাস্তা পার হওয়ার পরে প্রচণ্ড বাতাস, বৃষ্টি নেই কিন্তু প্রচণ্ড বাতাস। আজকে দেখে ওইখানে বৈজু দাঁড়িয়ে আছে, বৈজুর 2টা হাতই আছে, কোনো হাত কাটা পড়ে নাই। এটা দেখে শুভ্র ভাই অবাক হয়ে যায়, যে হাত তারা নিজে কাটছে। বৈজুর হাতে একটা লাঠি, বেশ বড় একটা লাঠি, লাঠির একটা অংশ পোড়া। এটা দেখে শুভ্র ভাই দাঁড়িয়ে যায় এবং বৈজু বলে, স্যার এই লাঠিটা দেখছেন না, এই লাঠিটা দিয়া
আমি লাশ পোড়াই। লাশ, এই যে দেখেন লাঠির আগা পোড়া। শুভ্র ভাই দেখে ওই লাঠির আগাটা পোড়া এবং কয়লা হয়ে গেছে। পেছন থেকে একটা মেয়েলি কণ্ঠ আসে যে, ভাই ভাইজান, আপনি দাঁড়ায়েন না, জানগা, এই লোকের কথা আপনি শুনলেন না। সৈকত ভাই ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়, তাকিয়ে দেখে এটা সেই 21-22 বছর বয়সী মেয়েটা দাঁড়িয়ে আছে। সৈকত ভাই তার কথা একবার শুনেই সোজা হাঁটা শুরু করলেই একটু সামনে যায়, তখন বৈজু এমন বিচ্ছিরি ভাষায় সেই মেয়েটাকে মানে গালাগালি করতে থাকে, প্রচণ্ড গালাগালি করতে থাকে। মেয়েটা ওইদিকে ভ্রুক্ষেপ না করে এখনো সৈকত ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। সৈকত ভাইয়ের একটু মেজাজ খারাপ হয়ে যায় বৈজুর উপর। উনি পেছনে হেঁটে যায়, হেঁটে গিয়ে বৈজুকে কিছু একটা বলবে। মেয়েটি এখন আর কথা বলে না, শুধু মাথা দিয়ে না না এমন ইশারা করতেছে। সৈকত ভাই গিয়ে বৈজুকে বলে, তুই থাম, তুই এমন গালাগালি করতেছিস কেন? এই কথা শুনে বৈজু থেমে যায়। থেমে গিয়ে হঠাৎ খুব জোরে অট্টহাসি, হা 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 করে অট্টহাসি দিতে থাকে। সব কিছু উলটপালট হয়ে যেতে থাকে। মেয়েটি বলে, স্যার আপনি জানগা। শুভ্রভাই সেন্স ফিরে পায় যে কার সঙ্গে কথা বলতেছি। একজন কয়েছে মারা গেছে, তারে আমি দেখলাম অটোপসি রুমে লাশ কাটা ঘরে, আরেকজনের হাত কাটা, সে বলতেছে লাশ পোড়ায়। উনি দ্রুত সেই জায়গা ত্যাগ করার পর সে তার রুমে চলে যায়। রুমে যাওয়ার পর আবারও প্রায় মধ্যরাতে তার জানালায় টকটক শব্দ হয়। জানালার শব্দ শুনেই সৈকত ভাইয়ের মাথায় কাজ করে যে হয়তো এই পাশে সেই মেয়েটি দাঁড়িয়ে আছে, এবং তাই থাই গ্লাস টানানো থাই গ্লাসের অপোজিট সাইডে হচ্ছে সেই মেয়ে বলতেছে, স্যার আমার একটু একটা এলাকার নাম বলে, যে এই এলাকায় দিয়ে আসেন, ওইখানে একটা চিতাখোলা আছে, ওই চিতাখোলায় আমারে পূর্ব। এটুক বলে সেদিন রাতে সেই মেয়েটি আবারও জানালার পাশ থেকে চলে যায়। সবকিছু মিলিয়ে কেমন যেন একটা অদ্ভুত পরিবেশের মধ্যে দিয়ে শুভ্রভাই যাইতে থাকে। পরের দিন সকালে হসপিটালে যায়, গিয়ে দেখে বৈজু নাই। জিজ্ঞেস করলো, বৈজু কোথায়? বললো তো ওর গ্রামের বাড়ি চলে গেছে। তো এটা শুনে তারা একটু যে অবাক কি হয় যে সুস্থ হয়ে গেছে, তারপর বাড়িতে চলে গেছে, এটা তো স্বাভাবিক, অবাক হওয়ার কিছু নাই। তো তারা ট্রিটমেন্ট করতে থাকে। তখন আবার তার সিনিয়রকে জিজ্ঞেস করে যে, স্যার সেদিন যে একটা মেয়ের অটোপসি করলেন, ওর কি হয়েছিল? তখন তার সিনিয়র স্যার বলে, কোন মেয়ের অটোপসি করলাম? স্যার ওই যে আমাকে যে একটা এমার্জেন্সি কেসে ডাক দিয়ে নিয়ে গেলেন, আমরা কয়েকজন গেলাম লাশ কাটা ঘরে। কয়, হ্যাঁ আমরা তো অপারেশন করছি। আর ওটা তো মেয়ে না, ওটা তো একটা ছেলে ছিল। এইটা শুনে যার পর নয় অবাক হয় সৈকত ভাই। ছেলে ছিল মানে? কয়, হ্যাঁ ওইটা তো মেয়ে না। এটা শুনে কেমন জানি সবকিছু তার গুলায় যাইতে থাকে, কোনো কিছুর সঙ্গে কোনো কিছু মিলাইতে পারে না। সেই দিন মধ্যরাতে সে বাসায় যাচ্ছিল, আজকে দেখে ওই মেয়েটি দাঁড়িয়ে আছে, শাড়ি পরা। আজকে যেন কেমন আরো বেশি সুন্দর লাগতেছে মেয়েটাকে। মেয়েটা বলতেছে, স্যার অবাক হইছেন? সৈকত ভাই কিছু বলে না। স্যার অবাক হইেন না, আমি সত্যি মরে গেছি। এবার সৈকত ভাই খুব রাগ করে, তুমি আমার সঙ্গে ফাইজলামি করো? মরে গেছো, এখানে আসছো কেন? মরে গেলে তুমি আমার সামনে কেমনে আইছো? স্যার আমি সামনে কেমনে আইছি জানি না, আমারে তো আপনার ছাড়া কেউ দেখে না। ওই যে কি, আপনার একটা জায়গার কথা কইছিলাম না, একটা চিতাখোলা আছে, ওই চিতাখোলা আপনারে নিয়ে যাবো।
সৈকত ভাই এবার রেগে যায়, তুমি আমার সঙ্গে ফাইজলামি করবা না, এখান থেকে যাও। এটা বলে সৈকত ভাই হাঁটা শুরু করে। হাঁটা শুরু করলে উনি একবার পেছনে ফিরে তাকায় দেখে যে ওই মেয়েটা নাই। তারপর সে রাস্তা পার হয়ে যাচ্ছে। যাওয়ার পর হঠাৎ করে পেছন থেকে একটা শব্দ আসে, ডাক আসে, স্যার। ফিরে তাকায়, দেখে এটা বৈজু একটা রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে। বৈজু বলে, স্যার চলেন আপনার এক জায়গায় নিয়ে যাব। সৈকত ভাই বলে, আমার সঙ্গে এরকম করবা না, আমি তোমার দুষ্টামি করার মানুষ না। বৈজু বলে, আমি জানি আপনার দুষ্টামি করার মানুষ না, আপনার আমার অপারেশন করছিলেন না। তখন সব কিছু এলোমেলো হয়ে যায়। সৈকত ভাই আর স্বাভাবিক মেজাজ ধরে রাখতে পারে না। এবার খুব কর্কশ কণ্ঠে বলে যে, আমার গাড়িতে ওঠেন, রিক্সায় ওঠেন। এমন কণ্ঠ সৈকত ভাই আগে শুনে নাই। এটা শুনে একটু ভয় পেয়ে যায়। সৈকত ভাই ডানে বামে তাকায়, কাউকে দেখতে পারে না। পেছন থেকে বা ছাত্রদের মতো সব কিছু অক্ষরে অক্ষরে শুনতে হচ্ছে। সৈকত ভাই সে লাঠিটা ধরার পর যে বৈজু বলে, এখন আমরা যাব, ওইখানে যাব। সে মেয়েটা বলে, চলো। প্রচন্ড জোরে রিক্সা চলতে থাকে। কিছুক্ষণ পর রিক্সা একটা জায়গায় গিয়ে থামে। হঠাৎ করে এই সৈকত ভাইয়ের সেন্স ফিরে। উনি দেখে যে সৈকত ভাইয়ের হাতে সত্যি একটা লাঠি এবং বেশ কিছু মানুষ একটা মাঠে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে চিতাখলা। তার পেছনে চিতাখলা থেকে বেশ কিছুটা দূরে একটা নদীর এক পাশে একটা ট্রেনের ব্রিজ, অন্য পাশে হচ্ছে গাড়ি যাতায়াতের ব্রিজ। সৈকত ভাই তাকিয়ে দেখে যে একটু আগে তার হাতে যে লাঠিটা ছিল ওই লাঠিটা নাই। দূরে দুইটা চিতা রেডি করা, দুইটা চিতা। সৈকত ভাই চিন্তা করে এটা কোথায়, উনি এখানে আসছে কেন। যেই চিতা দুইটা রেডি, ওইখানে দুইটা ডেড বডি রাখা। সৈকত ভাই কাছে যায়। উনি ভাবে এটা হয়তো স্বপ্ন, অবাস্তব কিছু। সৈকত ভাই কাছে যায়, গিয়ে দেখে যে এটা আর কেউ না, একটা বৈজুর লাশ, আর একটা হচ্ছে 21-22 বছর বয়সী ওই মেয়েটার লাশ। পাশাপাশি চিতাতে দুইটা লাশ রাখা। কারণ একটা নির্দিষ্ট জায়গার কথা ওই মেয়েটা বলছিল যে এখানে চিতা খোলা আছে, ওইখানে আমাদের পুরানো হবে চলছে। সৈকত ভাই নিজেও সনাতন ধর্মাবলম্বী একজন মানুষ। উনি বলে, জানিস শামীম, আমার যখন সেন্স ফিরে আমি তখন ঠিকই দেখি আমি সেই চিতাখোলার সামনে দাঁড়ানো, কিন্তু এখানে কোনো চিতাখোলায় কোনো লাশও জ্বলে নাই, কোনো আগুনও ছিল না, কোনো লাশও পোড়ানো ছিল না, কিন্তু আমি ওইখানে দাঁড়ানো ছিলাম। একজন বৃদ্ধ ভদ্রলোকের ডাকে আমার সম্বিত ফিরে পাই, জ্ঞান ফিরে। আমি যখন স্বাভাবিক হই তখন আমার জিজ্ঞেস করে যে, বাজান তুমি এত রাইতে এনে কী করো? আমি দেখি তখন 2:30 বা 3টা এরকম বাজে। আমার সমস্ত শরীর ঘামে ভেজা, আর আমি ওই জায়গাটার একটা বিশ্ববিদ্যালয় এলাকায়, ওই জায়গায় চিতাখোলার মধ্যে আমি দাঁড়ায় আছি, যেখানে স্বাভাবিক সময় কেউ যায় না। ওই ভদ্রলোকের ডাকে আমি সেন্স ফিরে পাই। তারপর আমি আসি, আমি চিন্তা করি যে এই অল্প সময়ে আমি ঢাকা থেকে এতটুকু দূরে কিভাবে আসলাম। পরে বেশ কিছুক্ষণ ওইখানে বিশ্রাম নেয়, বিশ্রামের উপর হাত মুখ ধয়। সেই বৃদ্ধ লোকটা তাকে একটা শহরের অঞ্চলে নিয়ে আসে, যেখানে সারা রাতি বাস চলে। ঢাকার একটা বাসে ওঠে এবং পরের দিন সকাল
8টার দিকে উনি ঢাকায়, মানে 7:30 8টার দিকে ঢাকায় ফেরে। কারণ অনেক রাত হয়ে যাওয়ার পরে উনি এত তাড়াতাড়ি রওনা দেয় না, রওনা দেয় হচ্ছে গিয়ে ফজরের আজানের কিছুক্ষণ পর। তারপর উনি ঢাকায় ফিরে 7:30 8টার দিকে। মানে এই ঘটনাটা উনি বলে মানে বেশ কিছুক্ষণ আমার দিকে তাকায় ছিল। তা আমি কিছু আর বলতে পারি নাই যে আসলে ঘটনাটা কি কেমন হইলো তার সঙ্গে। আমার তো বলার কোনো প্রশ্নই আসে না। সৈকত ভাইও আমার দিকে অনেকক্ষণ তাকাইছিল। উনি বলে যে এই ঘটনার কোনো শুরু বা শেষ আমি জানি না, কিন্তু এরপরে উনি ওইরকম আর কিছু দেখে নাই, অস্বাভাবিক কিছু তার সঙ্গে ঘটে নাই। তো সৈকত ভাইকে এই ঘটনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তার ব্যস্ততম সময়ের মধ্যে উনি আমাদেরকে এই ঘটনাটা দিয়েছে। ধন্যবাদ সৈকত ভাই। প্রিয় শ্রোতামণ্ডলী, আপনারা যদি আপনাদের জানা বা আপনাদের সংগ্রহে থাকা ভয়ঙ্কর ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে আপনার ঘটনাটি লিখে অথবা রেকর্ড করে পাঠিয়ে দিন storytelling@gmail.com এই মেইলে। আমরা আপনার ঘটনাটি শেয়ার করব, অথবা আপনি যদি আপনার ভয়েস রেকর্ড দেন তাহলে আপনার ভয়েস রেকর্ডটি আমরা প্রচার করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শামীম ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করবার জন্য। ভবিষ্যতে শামীম ভাই আমাদের জন্য নিয়ে আসছেন আরও বড় এবং আরও ভালো কিছু ঘটনা। আমরা সেই অপেক্ষাতেই থাকলাম। আজকে এই পর্যন্তই ছিল আমাদের এপিসোড। আশা করি আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে। আপনারা যারা ভৌতিক ঘটনা পছন্দ করেন বা ভৌতিক ঘটনা শুনতে চান, বা আপনারা যদি চান যে আপনাদের জানা কোনো ঘটনা আমাদের চ্যানেলে শেয়ার করবেন, সেক্ষেত্রে আপনাদের ঘটনাটি লিখে আমাদের মেইল করতে পারেন। আমাদের মেইল আইডি হচ্ছে storytelling@gmail.com। এবং আপনারা আমাদের চ্যানেলটিকে আপনার পরিচিতজনদের মধ্যে শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে একটি লাইক দেবেন। এতে আসলে আমাদের সাহস বাড়ে, ভালো কিছু করার, সামনে এগিয়ে যাওয়ার প্রেরণাটা আমরা পাই। আজকে আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন। আজকে আসছি। আসসালামু আলাইকুম।